প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠান ইয়াং নাইটে। আমি বেনাউল, আপনারা নিশ্চয় অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো একজন পরিব্রাজকের সাথে। তিনি সাইকেল নিয়ে সারা বিশ্ব ভ্রমণ করেন। তিনি আবুল হোসেন আমাদের স্টুডিওতে এসেছেন। মূল আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় শেয়ার করতে চাই। দর্শক, আপনারা নিশ্চয় জানেন যে বিশ্ব ভ্রমণের বিষয়টি অনেক আনন্দের এবং অ্যাডভেঞ্চারের। আর সেটা যদি হয় সাইকেলে, তাহলে আরও অ্যাডভেঞ্চার। এর পাশাপাশি যখন সাইকেলে বিশ্ব ভ্রমণ করে একটি দেশের সংস্কৃতি, পর্যটনকে প্রমোট করা হয়, তুলে ধরা হয়, সেটা নিশ্চয় অনেক আরও আনন্দযোগ হয় এবং এখানে নতুন মাত্রা পায়। তেমনি একজন সাইক্লিস্ট বলছিলাম, যার কথা আবুল হোসেন, তিনি আজকে স্টুডিওতে এসেছেন। তার সাথে আমরা আড্ডা দিব। আবুল হোসেন আসাদ ভাই, আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে স্বাগত, সেই সাথে এটিএন নিউজ কর্তৃপক্ষকেও স্বাগত। আপনি তো দীর্ঘদিন ধরে সাইকেল চালাচ্ছেন এবং সাইকেলে বিশ্ব ভ্রমণ করছেন। এর আগে আমরা দেখেছি অন্যান্য উদ্দেশ্য নিয়ে আপনি সাইকেল ভ্রমণ করেছেন। তো সম্প্রতি আমরা দেখেছি যে আপনি বাংলাদেশের পর্যটনকে প্রমোট করার চেষ্টা করছেন। তো এই যে পর্যটনকে প্রমোট করার চিন্তাটা আসলে কি হয়েছে আপনার? আচ্ছা, বেসিক্যালি যে বিষয়টা সেটা হলো কি, আমাদের দেশটা কিন্তু অনেক সুন্দর। জি। হাজার বছরের ইতিহাস আছে আমাদের। যখন ইউরোপে কাঁচা মাংস খেত, তখন আমাদের দেশে সভ্যতা ছিল। আচ্ছা। এবং ওয়ারি বটেশ্বর, যেটা সম্প্রতি আবিষ্কার হয়েছে 2450 বছর আগের সভ্যতা, যেটা আমাদের অতীত ঐতিহ্য কিন্তু অনেক সমৃদ্ধ, অনেক গভীর। আমাদের শেকড়টা কিন্তু একদিনে প্রথিত হয়নি বা গ্রথিত হয়নি। সো আমাদের এই সুন্দর দেশ, আমাদের দেশের অনেক প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান আছে, কিন্তু আমরা বিশ্বের বুকে তুলে ধরতে পারিনি। আচ্ছা। তো সেজন্য আমি একটা চিন্তা করলাম, যেহেতু আমি বিভিন্ন ক্যাম্পেইন করি এবং বিভিন্ন দেশে ঘুরে বেড়াই, তো আমাদের দেশের এই পর্যটনকে যদি আমি বিশ্বের বিভিন্ন দেশে তুলে ধরি, তাহলে আমাদের দেশটা অনেকটা এগিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক সেই চিন্তা থেকে আপনি এই বাংলাদেশের পর্যটনকে বিশ্বে তুলে ধরার জন্য এই যাত্রা, আপনার এই উদ্যোগ। তো আচ্ছা, আপনার কি একটা হিসাব দিতে পারবেন আমাকে যে ঠিক কত কিলোমিটার আপনি সাইকেলে ঘুরেছেন? আমি অ্যাকর্ডিং টু লগ আমার এবং আচ্ছা। সমস্ত রেকর্ড অনুযায়ী 29,598 কিলোমিটার আমি সাইকেল চালিয়েছি। ওয়াও, সেটা কত দিনে? এটা আপনার 2 বছরের মতো। 2 বছরে 29,000? জি। এটা মনে হয় অনেকে হয়তো বাস জার্নি করে বা না, এখন যে বিষয়টা হলো সেটা হলো কি, যে আমাকে প্রত্যেক দিন কন্টিনিউয়াস একটা দূরত্ব অতিক্রম করতে হয়। আর সেখানে হচ্ছে কি, যে সাইকেলটা যখন বাইরের এক্সপিডিশনে যখন আমরা যাব, বাই করব, তখন আমাদের রেসিং সাইকেলটা ব্যবহার করতে হবে। এবং ওখানে আপনার হ্যাঁ, ওখানে রেকর্ডটা রাখা যায়। ওখানে রেকর্ডটা আছে কি, আপনার মিটার আছে, তারপর আপনারা কোন ডিস্টেন্স থেকে কোন ডিস্টেন্সে গেলাম, তো সে সমস্ত তথ্যাদি এবং উপাত্ত সব সংরক্ষণ করতে হয়। আচ্ছা। আর যেহেতু আমি একটা স্বপ্ন হৃদয়ে ধারণ করি এবং স্বপ্ন লালন করি যে গিনেস রেকর্ডটা করার জন্য, সে কারণে আমার এই রেকর্ডটা কত কিলোমিটারের, কত হাজার এটা কিলোমিটার? হচ্ছে কি, যে আমি বেসিক্যালি যে জিনিসটা করছি আর কি, ডিসাইড করছি, সারা পৃথিবীটা ভ্রমণ করব এবং সবচেয়ে দীর্ঘ সময় সাইকেলের সাথে সম্পৃক্ত আছি, এ বিষয়ে আমি গিনেস রেকর্ড করার প্রত্যাশী। ও, আমরা দোয়া করি আপনার জন্য, শুভকামনা রইল, আপনি যাতে এই রেকর্ডটা আপনার এবং বাংলাদেশের জন্য নিয়ে আসতে পারেন। আচ্ছা, বাইরের দেশে যে আপনি বাংলাদেশের পর্যটনকে প্রমোট করার চেষ্টা করছেন, তো এখানে বাইরের দেশের যারা তরুণ, বিশেষ করে আমাদের বয়সী, তাদের কি ধরনের পারসেপশন বাংলাদেশ সম্পর্কে? দেখুন, একটা বিষয় কি, বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক প্রচারণা আছে, একটা নেগেটিভ একটা অ্যাপ্রোচ আছে বিভিন্ন দেশে দেশে, যে বাংলাদেশে খরা হয়, ঘূর্ণিঝড় হয়, হরতাল হয়, তারপরে অবরোধ হয়। হ্যাঁ, এই বিষয়গুলো তো আছেই। তো এখন যে বিষয়টা, সেটা হচ্ছে কি, এই নেগেটিভ অ্যাপ্রোচটাকে ওভারকাম করে আমাকে সুন্দর একটা জিনিস তুলে ধরতে হবে। তো আমাকে আপনার এক দেশে বলেই ফেলছে, তোমাদের দেশে কি বড় বড় বিল্ডিং আছে, বড় বড় গাড়ি আছে? তো তখন আমার খুব হাসি পেল। আমি বললাম, দেখো, তোমাদের দেশের থেকে আমাদের দেশ কিন্তু পিছিয়ে নেই। হ্যাঁ। তো এই যে বিষয়গুলো, তো কিন্তু আমাদের যেই মূল যে বিষয়টা, সেটা হচ্ছে কি, তরুণদেরকে ওই বিদেশের বিভিন্ন দেশের তরুণদেরকে কিন্তু আসলে আমরা সেভাবে সম্পৃক্ত করতে পারিনি বা আমরা সেভাবে জানাতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা আমরা মনে করি। তো সেক্ষেত্রে আমি চিন্তা করেছি যে, বিশেষ করে একজন তরুণ হিসাবে এবং একজন বাংলাদেশি হিসাবে, বাংলাদেশকে বুকে ধারণ করে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে আমাদের দেশের এই পর্যটনকে যদি আমি কিছুটা হাইলাইটস করি, তাহলে আমাদের দেশটা এগিয়ে যাবে। আমাদের পর্যটন ক্ষেত্রে যদি আমরা ভালো একটা লাভজনক অবস্থানে আসি, তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের দেশের জিডিপি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা লাভবান হব। আমরা লাভবান। তো আপনি যখন একটা দেশে যান, যে কোনো একটা দেশে যাওয়ার পরে কি ক্যাম্পেইন করেন, মানে লোকজনের হাতে হাতে ক্যাম্পেইন ম্যাটেরিয়াল, মানে লিফলেট বা বই পুস্তক বিতরণ করেন, নাকি ঠিক কোথায় গিয়ে শুরু করেন আচ্ছা, জিনিসটা? সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। সে বিষয়টা হচ্ছে কি, দেখেন, পৃথিবীর বিভিন্ন দেশে অজস্র
ঘরবাড়ি আছে, জি। অজস্র মানুষ আছে, এই কোটি কোটি মানুষের দ্বারে দ্বারে যাওয়া আমার একার পক্ষে সম্ভব না, তাহলে আমার কয়েক জন্ম পেরিয়ে যাবে। অবশ্যই। তো আমি তো সেটা সম্ভব না, এটা হ্যাঁ, হবে অলিক কল্পনা। কিন্তু আমাকে এমন কিছু করতে হবে যে সারা পৃথিবী নিজের আমি জায়গা ভ্রমণ থেকে, করলাম, নিজের জায়গা হ্যাঁ থেকে। নিজের অবস্থান থেকে, যাতে আমি প্রত্যেকটা জায়গাতে আমি টিউন করতে পারি। জি। আর সে কারণে আমি বেসিক্যালি যে মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে যাতে খুব স্বল্প সময়ে দ্রুততম গতিতে এবং খুব সাবলীলভাবে সবার কাছে মেসেজটা যাতে চলে যেতে পারে, এবং বাংলাদেশের যে প্রচারণা, বাংলাদেশের যে দর্শনীয় স্থানসমূহ আছে সেগুলো যাতে তুলে ধরতে পারি। আমি এ কারণে একটা ইনিশিয়েটিভও হাতে নিয়েছি যে বাংলাদেশের বিভিন্ন সুন্দর স্থাপনা, তারপর ঐতিহাসিক স্থান, প্রত্নতাত্ত্বিক স্থানগুলো যে স্লাইডের মাধ্যমে আচ্ছা, এটা আচ্ছা। করে বিভিন্ন দেশে দেশে প্রজেকশনের একটা চিন্তা ভাবনা করেছি, যেটা ট্যুরিজম বোর্ড আছে, পর্যটন কর্পোরেশন আছে, যারা বাইরের প্রচারণার জন্য কোটি কোটি টাকা খরচ করে। কিন্তু আমি চিন্তা করলাম যে এই যে আমি যে প্রচারণার ক্ষেত্রে আমার কিন্তু এই মানে কোটি কোটি টাকা প্রচারণার জন্য লাগবে না, না, না। সেখানে হচ্ছে কি আমার স্লাইডগুলো তৈরি করতে হবে, আমার ইকুইপমেন্টসগুলো লাগবে, তারপরে বিভিন্ন দেশে দেশে ঘোরা। কিন্তু তার থেকে যে ফিডব্যাকটা আসবে, ওই যে টাকাটা খরচ হচ্ছে, যে আমি ওখানে স্টল নিলাম, সদল বলে গেলাম, জাস্ট পিকনিক আমেজে বিদেশ ঘুরে চলে আসলাম, কিন্তু আখেরে আমাদের দেশটা কতটুকু লাভবান হলো। আচ্ছা, আচ্ছা। এখন এটা কত মনে করেন যে promoted হলো হ্যাঁ, বিষয়টা? কতটুকু প্রমোট হলো, হ্যাঁ, যে মন্ত্রী পরিষদ বর্গ জি। সবাই চলে গেলেন, ওনারা ঘুরলেন, দেখলেন, খেলেন, হ্যাঁ, তারপরে চলে আসলেন, কিন্তু আচ্ছা, আচ্ছা। কতটুকু ইম্প্যাক্টটুকু কতটুকু হলো আর কি, সেটা কিন্তু হচ্ছে না। আচ্ছা, আচ্ছা। তাহলে আমি যেটা যদি জানতে চাই আপনার কাছে, যে আপনি পর্যটন বোর্ডের কথা বলছিলেন বা বলছিলেন সরকারি জায়গা থেকে প্রমোট করার বিষয়টা বাংলাদেশের পর্যটনকে। তো আপনার জানা মতে এই সরকারি কি উদ্যোগ আছে যে সারা বিশ্বে বাংলাদেশের এই আচ্ছা, একটা বিষয় আপনাকে আমি বলি, সেখানে হচ্ছে যদিও অপ্রিয় সত্য কথা, হ্যাঁ, আমাদের প্রত্যেকটা জায়গাতে পলিসি নিয়ন্ত্রিত হয় কিন্তু শীর্ষ থেকে। অবশ্যই। আমাদের সরকারি অনেক আমলা আছেন, তারা কিন্তু অনেক এফিসিয়েন্ট, অনেক কর্মক্ষম, অনেক কুশলী, এবং আমি দেখেছি বিভিন্ন দেশের ডিপ্লোম্যাটদের থেকে আমাদের ডিপ্লোম্যাটরা কোনো অংশে কম না। আমি তাদেরকে সম্মান করি। কিছু দুষ্ট লোক থাকে, দুষ্ট লোক আচ্ছা। সব পেশাতেই আছে, হ্যাঁ, হ্যাঁ, সব ভালো স্থানেই লোকই বেশি আছে। অবশ্যই। হ্যাঁ, ভালো সংখ্যা বেশি। তো এই যে যারা সরকারি কর্মকর্তা আছে, তারা ঠিকমতো কাজ করতে পারেন না তো। যেমন ধরেন সাপোজ এই পর্যটনের ক্ষেত্রেই যদি বলি, তাহলে কি ওনাদেরকে যখন বলা হয় যে আপনারা এই কাজটা করতে পারছেন না, কেন বলে যে মন্ত্রী মহোদয় যদি না চান তা আমরা করতে পারি না। এই যে বিষয়টা, তাহলে কি দাঁড়াচ্ছে আলটিমেটলি ওনারা একটা ইনিশিয়েটিভ, সুন্দর একটা ইনিশিয়েটিভ নেন, কিন্তু কার্যক্রম করতে পারেন না। তো এর কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যে এক্সিকিউশনটা হচ্ছে না, ঠিক আছে। তো আমি কিন্তু এখানে আমি বলবো না যে ওই যে সরকারি যে আমলা আছে বা কর্মকর্তা আছে যারা এই বোর্ডে আছেন তারা কাজ করতে পারছেন না, তারা দক্ষ না, তারা চান কিন্তু পারেন না। আচ্ছা, সময় সুযোগ বা বিভিন্ন কারণে হয়তো করা হয়ে ওঠে না। সময় সুযোগ এটা কোনো ব্যাপার না। যেমন বছরের পর বছর দেখেন, আজকে আমরা অনেকগুলো বছর পার হয়েছি আমরা স্বাধীনতার পরে, কিন্তু যেখানে মালয়েশিয়া 200 আপনার 68 বিলিয়ন ডলার তার 2020 সন নাগাদ উপার্জন করবে ট্যুরিজম ক্ষেত্রে, এরকম একটা টার্গেট সেট করেছে। টার্গেট সেট করেছে, সেখানে আমরা কতটুকু করেছি, আচ্ছা, এবং সেখানে আপনার 25 মিলিয়ন ওরা করছে যে লাস্ট ইয়ার পর্যন্ত ওদের আপনার এই যেটা টুরিস্ট এসেছে ওদের দেশে। কিন্তু আমরা কতটুকু টুরিস্টকে টানতে পারছি আমাদের দেশে, একটা হচ্ছে হোম বাউন্ড, হ্যাঁ, ইনবাউন্ড এবং আউটবাউন্ড। Outbound। আমরা ইনবাউন্ডে আমাদের যে ঘরোয়া যারা টুরিস্ট আছে, এসো দেশ দেখি, দেশ ঘুরে দেখি, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, বিভিন্ন টিভি চ্যানেল সেক্ষেত্রে আমার মনে হয় অনেক ভালো কাজ করছে। তারা বিভিন্ন বিশেষ করে আমাদের দেশকে তুলে ধরার জন্য যেই প্রোগ্রামগুলো নিয়েছে, দেশকে দেখানো, দেশের সংস্কৃতি দেখানো, দেশের প্রত্নতাত্ত্বিক স্থানগুলো দেখানো, তারপরে আমাদের দেশটা যে কত সুন্দর, সুজলা সুফলা শস্য শ্যামলা, সুন্দর বাংলাদেশ, বিউটিফুল বাংলাদেশের কথা আমরা যে বলি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা আপনি যে এ পর্যন্ত কতগুলো দেশ ঘুরেছেন? আমি 30 অধিক দেশ 30টির ঘুরেছি। বেশি। শুরু করেছিলেন কতদিন আগে এটা? আমি আপনার অফিসিয়ালি যেটা লঞ্চিং করি আপনি ইন্টারন্যাশনালি ক্যাম্পেইনে, সেটা 1998 সনে। এই কিন্তু 98 থেকে ইতিপূর্বে কি 98 থেকে কি সাইকেলেই আপনি বিশ্ব ভ্রমণ হ্যাঁ, করছেন? আমি 1998 সন থেকে। তো আমি যেই জিনিসটা মানে করতে চাচ্ছি সেটা হচ্ছে কি সবচেয়ে দীর্ঘ সময় সাইকেলের সাথে আমি সম্পৃক্ত আছি, এবং সাইকেল চালিয়ে সাইকেলের সাথে বিভিন্ন সংসার দেশে দেশে ঘুরছি। এই ক্ষেত্রটাতেই গিনেস রেকর্ড করতে যাচ্ছি, এবং আরো কয়েকটা ক্ষেত্রেতেই যাচ্ছি। আচ্ছা, আচ্ছা। তো সেক্ষেত্রে আমি চিন্তা করছি যে সাইকেল ছাড়া যাবে না। আচ্ছা, আমি বিরতিতে যাওয়ার আগে, আমাদের তো বিরতিতে যেতে হবে, সংক্ষেপে যদি একটা বিষয় বলতেন, যে আপনি তো অনেক দেশে ঘুরেছেন, দেখেছেন, তো ওইসব দেশগুলো তাদের ট্যুরিজমকে প্রমোট করার জন্য
কি কি উদ্যোগ নেয় যদি একটু সংক্ষেপে বলেন আপনি। আচ্ছা, তিনটা বিষয় কিন্তু খুব জরুরি। জি। একটা হচ্ছে কি ইনফ্রাস্ট্রাকচার, হুম, প্রোগ্রাম, জি, ট্রেনিং, ইমপ্লিমেন্টেশন। আচ্ছা, ইমপ্লিমেন্টেশনটা পরবর্তী ধাপে আসে। তো এখন দেখেন একটা জিনিস, আমাদের দেশের অবকাঠামোর কথা যদি আমি বলি, তা অবকাঠামো কতটুকু হয়েছে, সেটা কিন্তু অবকাঠামো সেভাবে কিন্তু গড়ে উঠতে পারেনি সরকারি আচ্ছা। ব্যবস্থাপনায়। যতটুকু যা কিছু অর্জন দেখেন, কিন্তু বেসরকারি পর্যায়গুলোতে বেশি হচ্ছে। কিন্তু ট্যুরিজম ফেয়ারগুলো দেখেন, সেখানে কিন্তু বিশেষ করে ব্যক্তিকেন্দ্রিক বা এই সমষ্টিগতভাবে বিভিন্ন ব্যক্তিবর্গ উৎসাহী হিসাবে এগিয়ে আসছেন। জি। এবং তাদের কারণে কিন্তু এই যে আমাদের দেশের মানুষ কিন্তু এই যে বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো বা দেখার সেই জিনিসগুলো কিন্তু হচ্ছে। এরপর একটা জায়গায় সাপোজ আপনি গেলেন, কোনো একটা দর্শনীয় স্থানে আপনি ঘুরবেন, কিন্তু সেখানে দেখবেন যে আপনার খাওয়ার সমস্যা হচ্ছে, থাকার সমস্যা হচ্ছে, আচ্ছা। এবং সেটা স্বাস্থ্যসম্মত খাবার না জি, যেটা জি। পাচ্ছেন। তো দেখেন যে খাবারের মধ্যে সোলেমনেলা আছে আচ্ছা, বা আরো অনেক জীবাণু আছে, তা আপনি খেতে পারবেন না, অস্বাস্থ্যকর নোংরা জি। পরিবেশ, আচ্ছা। তারপরে রাস্তাঘাটের অবস্থা, যে এই বিষয়গুলো আছে, বিষয়গুলা জি, মানে জি, অনেক ধরনের মানে অনেক হাজারটা কিছু প্রতিবন্ধকতা আছে। আচ্ছা, তা আমরা আরো কথা শুনবো বাংলাদেশের পর্যটনের সমস্যার পাশাপাশি সম্ভাবনা জায়গাগুলো শুনবো ছোট্ট একটা বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতির পরে আবার ফিরে আসবো, আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন বাংলাদেশের বিশ্ব ভ্রমণ, সাইকেলে করে বাংলাদেশের পর্যটনকে কিভাবে সারা বিশ্বের কাছে নিয়ে যাওয়া হচ্ছে সে বিষয়ে আলোচনা। আমার সাথে আছেন আবুল হোসেন আসাদ, তিনি একজন পরিব্রাজক এবং একজন কি বলবো একজন পর্যটকও। তো আপনার সাথে বিরতিতে যাওয়ার কথা হচ্ছিল বাংলাদেশের পর্যটনের সমস্যার জায়গাগুলো নিয়ে। তো আমরা একটু অন্যদিকে যদি কথা বলি, সেটা হচ্ছে আপনি যখন কোনো একটা দেশে যান, গিয়ে তো ওদের বিভিন্ন ধরনের উদ্যোগের বিষয়গুলো দেখেন, তো ওদের কাছ থেকে আমাদের শেখার কি আছে আসলে? আসলে শেখার কিন্তু অনেক কিছুই আছে। হ্যাঁ, যেমন দেখেন যে প্রথম কথা হলো কি যে পর্যটক যে আসবে বা জি। আমরাই যে দেশের মাঝেই যে পর্যটন করব, প্রথম কথা হলো কি সিকিউরিটিটা কে দিবে? হুম, সিকিউরিটি একটা সমস্যা। পুলিশই যেখানে সন্ত্রাসের নিয়ামক, সেখানে পুলিশ কিন্তু আসলে যে জনগণের জানমাল রক্ষা করার জন্য সে পুলিশই যদি প্রতিবন্ধক হয়ে যায়, জি। তাহলে অনেকটা মানে বেশ সমস্যা হয়ে না যায়। পাশাপাশি পুলিশ তো নিশ্চয়ই সহায়তা করে থাকে বা নিরাপত্তা দিয়েও তো থাকে। সেটা ঠিক আছে, না, কিন্তু পুলিশ একটা না একটা দিলে হয়তো বিষয়, আরো অনেক বেশি দুর্ঘটনা ঘটতে একটা পারতো। বিষয় এখানে হ্যাঁ, বলতে হবে। পুলিশের মধ্যে যেমন সৎ কর্মকর্তা আছে, এই আছে, কনস্টেবল আছেন, তেমনি কিন্তু দুষ্ট লোকের সংখ্যাও আছে। জি। একটা বিষয় এখানে না বললেই নয়, সেটা হলো কি যে আপনার দেখেন যে সম্প্রতি যে পুলিশের যে নিয়োগগুলো, সেগুলো কিন্তু হচ্ছে কি যে বিশেষ করে উৎকোচের বিনিময়ে বা টাকার বিনিময়ে হচ্ছে। সেখানে আপনি একটা জিনিস দেখেন যে বিভিন্ন ক্ষেত্রে সন্ত্রাসী বা এমনও আছে, পুলিশ কিন্তু বিশেষ করে বিভিন্ন জায়গায় ছিনতাই করতেছে, এ ধরনের কিন্তু অনেক রিপোর্ট আছে। কিন্তু আমরা আচ্ছা, পত্রিকার আমরা পাতায় তাহলে দেখি। যদি ওই জায়গায় যাই যে এই হ্যাঁ, জায়গাটা আমি একটু জাস্ট তুলনামূলকভাবে আপনাকে আমি একটু জাস্ট বলছি, সেটা হচ্ছে কি যে আমি বাইরের দেশগুলোর কথাও বলছি। তো সেক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে এই যে বিষয়টা, এখন যদি একটা পুলিশ কমিশন যদি আমাদের দেশে থাকতো, তাহলে কি হতো, এই যে পুলিশের উপর যে পুলিশ যেই নিরাপত্তা দিবে, আপনি যদি আমার নিরাপত্তা, জীবনের নিরাপত্তা যদি না দিতে পারেন, তাহলে তো আমি পর্যটনই বলেন আর যাই বলেন সেটা তো হচ্ছে না। সো প্রথম কথা হচ্ছে সিকিউরিটি। এখন এই সিকিউরিটির জন্য যেটা দরকার সেটা হচ্ছে কি যে যদি এই জিনিসগুলো যদি আপনার না হয়, তাহলে হচ্ছে কি আমরা ভালো একটা পাচ্ছি, কিন্তু পুলিশ বাহিনী পাচ্ছি। এখন কেউ যদি বলে যে না আমাদের দেশে পুলিশ বাহিনী খারাপ, আমি বলবো না, এটা সম্পূর্ণ সর্বাংশে মিথ্যা কথা। জি। কিন্তু আমাদের পুলিশ বাহিনী কিন্তু অনেক সুনাম আছে। হ্যাঁ, কিন্তু কিছু কিছু বিশেষ করে যে আমাদের এই যে বর্তমানে নিয়োগ পদ্ধতি বা যে কোনোভাবে হচ্ছে, এতে হচ্ছে কি আলটিমেটলি যে খারাপ কিছু লোক এটা ঢুকে পড়ার কারণে হচ্ছে কি যে এই যে নিরাপত্তা, কিন্তু জনগণের নিরাপত্তা কিন্তু বিঘ্নিত আচ্ছা হচ্ছে। আচ্ছা, নিরাপত্তার বাইরে আর কি বিষয়গুলোতে নিরাপত্তা আছে, তারপর অবকাঠামোর বিষয় আছে, যাতায়াতের ব্যবস্থা আছে। হ্যাঁ, আমি কিন্তু আপনার উদাহরণস্বরূপ অনেক বিশেষ করে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় আমি গিয়েছি, বিভিন্ন মানে অঞ্চলে গিয়েছি, আমি দেখেছি। দেখেন ছোট্ট একটা বিষয় যদি বলি, বাতির নিচে অন্ধকার, ব্যাপারটা কথা বলতে গেলে কিরকম শোনা যায়, সেটা হচ্ছে কি যে গোপালগঞ্জ মাননীয় প্রধানমন্ত্রীর এলাকা, আমি খুব সুন্দর করে জাস্ট ওই এরিয়াটা সাইকেলে ঘুরলাম। ঘোরার পরে আমি দেখলাম যে গোপালগঞ্জ যে মুকসুদপুর কাশিয়ানী যে রোডটা, হাইওয়েটা না,
যেটা আপনার যে বাইপাসটা সেটার কথা আমি বলছি না, আমি বলছি আচ্ছা। যেটা দিয়ে আপনার হাজার হাজার মানুষ যেখানে আপনার যাতায়াত করে সেখান থেকে যদি যদি যান আপনি, সেখানে দেখবেন কি যে সেইখানে যে বিশেষ করে যে মানে ওখানে বোধহয় গরু চলতেই হিমশিম খেয়ে যাবে, সেখানে যে মানুষ চলে, সেখানে হাজার হাজার মানুষ চলাচল করে সেই রাস্তাটা দিয়ে। বড়ইতলা থেকে সেই আপনার যে মুর্শিদপুর, ট্যাংরাখোলা, তারপর ওদিকে যত দূর আপনি যাবেন, তো এই যদি অবস্থা হয় তাহলে বিশেষ করে যেই জিনিসগুলো এগুলোকে তো বলতে হবে। তারপরে অন্যান্য যেগুলোতে যাবেন আপনি, আপনি কুয়াকাটায় যাবেন, দেখেন আমাদের লংগেস্ট সি বিচ যেটা ওয়ার্ল্ডে আর কোথাও নাই। কিন্তু এখন আমি যদি ট্যুরিজমের যদি কথা বলি, আমাকে তো মন খুলে প্রাণ খুলে কথা বলতে হবে। সেটা হচ্ছে কি যে আপনি খুব সুন্দরভাবে একটা চিন্তা করলেন যে আপনি কক্সবাজার যাবেন পরিবার পরিজন নিয়ে, কি যাবেন আপনার সীমিত সাধ্যের মধ্যে, আপনার সাধ্য এবং সক্ষমতার উপরে নির্ভর করে আপনি একটা চিন্তা করলেন যে আপনি গাড়িতে করে যাচ্ছেন, কক্সবাজার যাবেন, আপনি সি বিচটা দেখবেন, আনন্দ করবেন, বা সুন্দরভাবে চলে আসবেন। আপনি রাতে উঠলেন অথবা সকালে রওনা দিলেন, আপনি কখন পৌঁছবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। আচ্ছা। কারণ পথে হাজারটা সমস্যা, যানজট আছে, তারপরে আরো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয় আছে। তো এই যে না এসব বিষয়গুলো, জিনিসগুলা কিন্তু আছে অন্য দেশের গুলো না একটু অন্য আমি একটু জি, জাস্ট জি। আপনাকে কি করি, দেখেন আমি পুলিশের কথা বললাম, আমাদের দেশের পুলিশের কথা, আবার আমি যদি একটু জাপানের দিকে যাই, অন্য অন্য দেশের দিকে যাই, কেন এই জিনিসগুলো যে আমার যে দৃষ্টিভঙ্গি, আমার যে অভিজ্ঞতা, আমার যে এগুলো মানে দেখার যে বিষয়গুলো, জি। সেগুলো হচ্ছে কি জাপানে আমি যখন গেলাম সাইক্লিং করতে, বিশ্বাস করবেন কি যাই না, পুলিশ আমার সাইকেল পাম্প করে দিচ্ছে, পুলিশ আমার সাইকেলটা পরিষ্কার করে দিচ্ছে, আমার সাইকেল সার্ভিসিং করে দিচ্ছে। সেটা সম্পূর্ণ একটা মানে আমার কাছে একটা অবিশ্বাস্য মনে হয়েছে যে এটা কিভাবে সম্ভব। দেখেন ওখানেও কিন্তু পুলিশ, আমাদের দেশেও কিন্তু পুলিশ, পুলিশ কিন্তু ঠিকই আছে, কিন্তু মূল বিষয়ের জায়গাটা হচ্ছে কি যে সেবার ক্ষেত্রে ওখানে হয়েছে যে পিপলস ফ্রেন্ডলি পুলিশ, আর আমাদের দেশে হচ্ছে কি আচ্ছা। আমরা নিজেরাই বুঝতে আচ্ছা, পারি। আমি একটু অন্য দিকে জি, যাই। please। সেটা হচ্ছে যে আপনি যেহেতু বিদেশের অভিজ্ঞতাগুলো আপনার আছে, পাশাপাশি দেশের তো অনেক এক্সপিরিয়েন্স আপনার। তো আপনি কি এই যে সাজেশনসগুলো বা প্রবলেমের কথাগুলো কি আমাদের সংশ্লিষ্ট কোথাও শেয়ার করেছেন কখনো? আচ্ছা, তাহলে এটা বলতে মানে খুবই কষ্ট এবং যন্ত্রণা নিয়ে, হ্যাঁ, স্বপ্ন জাগা নিয়ে, আশা জাগা নিয়ে অনেক আমি কাজ করেছিলাম, কিন্তু খুব ব্যর্থ মনোরথে আমাকে ফিরতে হয়েছে। আচ্ছা, আচ্ছা। সেটা হলো কি, দেখেন আমি ভারতের রাষ্ট্রপতির একটা আমন্ত্রণ পেয়েছিলাম, আমার অভিজ্ঞতাগুলো আমি একটু শেয়ার করছি। প্লিজ। সেখানে আপনার প্রদ্যুৎ গুহ, ওনার সাথে আমার ফোনে অনেকবারই কথা হয়েছে। তো আমি বললাম যে দেখেন কালচারাল বিনিময়ের জন্য বিশেষ করে বাংলাদেশ এবং ভারত তো মৈত্রী বন্ধনে আবদ্ধ, তো আমি একটা করতে চাচ্ছি আর কি। ঠিক আছে, ওকে ফাইন। তো রাষ্ট্রপতি মহোদয়ের ওখানে একটা আমন্ত্রণও ছিল আমার, কিন্তু তখন বললো কি যে কালচারাল বিনিময়ের জন্য কালচারাল অথরিটির যে সুপ্রিম অথরিটি, যে ওনার কাছ থেকে আপনার একটা ক্রিডেন্সিয়াল লাগবে অথবা যে কোনো একটা চিঠি লাগবে যে আপনি এই বিষয়ে একটু কথা বলবেন। আমি চিন্তা করলাম যেহেতু আমার সব কিছু ঠিক আছে, আমি তাহলে আমি আমার যাই কালচারাল মিনিস্ট্রিতে যাই। তো এখানের মন্ত্রণালয়ের যে কর্মকর্তা আছেন, আমলারা আছেন, ওনারা যথেষ্ট আন্তরিক ছিলেন বিষয়টা। জি। আমি যখন গেলাম মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাৎ করতে, ওনাকে আমি সব কিছু বললাম, আমার সবগুলো বিশেষ করে আন্তর্জাতিক কাগজপত্র এবং বিভিন্ন জিনিস দেখালাম, সব কিছু বুঝালাম। তো উনি আমাকে বললেন কি যে আপনাকে তো আমি চিনি না, আপনাকে তো আমি দেবো না, আপনি এই অমুক দলের পান্ডা না। এখন যদি আমি অমুক দলের বা তমুক দলের গুন্ডা পান্ডা হই তাহলেই আমি কাগজপত্র পাবো, তা না হলে আমি একটা সিম্পল একটা ক্রিডেন্সিয়ালস বা একটা দু কলমের একটা আমি পেতে পারি না, একটা শুভেচ্ছা পেতে পারি না। এই যাতে অবস্থা হয়, এগুলো বলতে খুবই লজ্জা লাগে এবং বলতে খুবই কষ্ট লাগে, খুব যন্ত্রণা লাগে যে আমরা এই দেশের, যে আমাদের দেশের তরুণরা, আমরা কিন্তু এই দেশটাকে বিনির্মাণ বা পুনর্নির্মাণ করতে পারি। কিন্তু দেখেন যে বিশেষ করে পৃথিবীর বিভিন্ন দেশে দেখেন ট্যুরিজমটা একটা থ্রাস্ট সেক্টর। নেপালের একটা মূল ইনকামই হচ্ছে ট্যুরিজম। এটা আমাদের নেপাল আমাদের পাশের দেশ। তারপর ইন্ডিয়ার কথা ধরেন, ইনক্রেডিবল ইন্ডিয়া, গত ফেব্রুয়ারি মাসে সেখানে 57 লক্ষ আসছে, টুরিস্ট আসছে। তাহলে আমাদের দেশের কি অবস্থাটা কি? আচ্ছা, আমাদের এত কিছু আপনি থাকতে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনার তো আপনি অনেকদিন থেকে ঘুরছেন সারা বিশ্বে, 30টার বেশি দেশে ঘুরেছেন। আপনি আমাকে আপনার সবচেয়ে স্মরণীয় একটা ঘটনার কথা বলেন, সবচেয়ে যেটা স্মরণীয় বারবার মনে পড়ে। সবচেয়ে স্মরণীয় ঘটনা হচ্ছে কি, আমরা তখন ইসে দিয়ে যাচ্ছিলাম আপনার অমৃতসর হয়ে পাকিস্তানের দিকে যাচ্ছিলাম। এটা কত সালে এটা? এটা হচ্ছে কি আপনার 1999 সনের দিকে। আচ্ছা, মানে খুব প্রথম দিকে। প্রথম দিকেই আর কি। আমরা তো যে শুরু করছিলাম 1998 সনের শেষের দিকে শুরু করছিলাম, যার জন্য আপনার 1999টা চলে আসছিল। তো আসার পর ওখান থেকে যখন আমরা যাই তখন মানে আপনার টিমে আর কে কে আছেন? আমাদের টিমে ছিল আরো দুজন। আচ্ছা। আপনার জাকির ভাই ছিলেন, হ্যাঁ, হামিদ ভাই ছিলেন। আচ্ছা। তো ওনারা এখনো আছেন। এরপর আমরা যখন যাই তখন ওই শিখরা আমাদের এই সাইকেল চালানো দেখে, তারপরে আমাদের ঘাম ঝরছে, তারপরে ভেজা টি শার্ট এবং আরও সেই উপকরণগুলো, হেলমেটস, এগুলো সব কিছু দেখে ওরা খুব মানে খুব আমোদিত হলো। ওরা আমাদেরকে চকলেট দিল, তারপরে দুধ
করলো, পান করালো, তারপরে আপনার মিষ্টি করলো। আমরা এরপরে পাকিস্তানের দিকে রওনা হই। পাকিস্তানে যাওয়ার পরে পাকিস্তানের ফেডারেল এডুকেশন মিনিস্টার সৈয়দ গাউস আলী শাহ আমাদের জন্য 2 ঘন্টা অপেক্ষা করেছেন আমাদের পাকিস্তান পার্লামেন্টে। আমাদেরকে মানে জাস্ট করার জন্য, আমাকে বক্তব্য দেওয়ার জন্য করা হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে। তারপরে আপনার ইসলামাবাদ ক্লাবের সংবর্ধনা দেওয়া হয়েছে। তো এই যে আপনার রোমাঞ্চকর মানে আনন্দের যে অভিজ্ঞতাগুলো, তারপরে আরো বিভিন্ন জায়গায়। আচ্ছা, এরপরে যদি আমি আপনার কাছে জানতে চাই যে খুব কষ্টের কোনো অভিজ্ঞতা বা বিব্রতকর কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা? হ্যাঁ, কষ্টের অভিজ্ঞতাগুলো হয়েছে। কষ্টের অভিজ্ঞতা হয়েছে কি দেখেন, যে বিশেষ করে সাইকেল নিয়ে জাস্ট আমরা তো শুধু একটা জায়গা পথ পরিক্রমার সাথে সাথে সেই এগুলোর দেশের ভিতরের জিনিসগুলো সিঞ্চন করতে থাকি। তো সাইকেল নিয়ে মালয়েশিয়ার একটা দিয়ে পার্কের পাশ দিয়ে জাস্ট ক্রস করতে যাচ্ছিলাম, তখন সেই সময় আপনার বিশেষ করে স্ন্যাচার, মানে ওই যে ছিনতাইকারীদের আপনার ইসের কবলে পড়ি। তখন আমাদের কাছে নগদ টাকা খুব একটা বেশি ছিল না, যার জন্য সেরকম হয়নি। 20-25 জনের একটা দল, বিশেষ করে ওখানে তো আপনার তামিল এবং এগুলা ওই মালয়ীরা একটু বেশি করে, চাইনিজরা এগুলোর মধ্যে থাকে না এবং ওরা এগুলো ইন্টারেস্ট ফিল করে না, ওরা কাজ নিয়েই ব্যস্ত থাকে। আর তামিলদের একটা সময় খুবই ছিল আর কি, যন্ত্রণা ছিল, এখনো আছে। বিশেষ করে ওরা এই যে বাঙ্কালা করে বাস ধরে, তো তারপরে তো যা করে তাই করলো। তারপরে এটা একটা খুব কষ্টের অভিজ্ঞতার কথা, বিশেষ করে এই ছিনতাইটা, এই স্মৃতি, এই স্মৃতিটা এখনো আপনার মানে দুঃস্বপ্নের মতো। আপনি একা ছিলেন তখন এই সময়? না, আমরা 3 জন ছিলাম, কিন্তু ওরা সংখ্যায় ছিল বেশি, 25 জনের মতো। 25 জনের মতো, মানে জাস্ট ওরা অতর্কিত আক্রমণ করছে। যে ওরা চিন্তা করছে যে এরা একটা দল যাচ্ছে সাইকেল চালিয়ে, বাস ওকে। আমরা চিন্তা করলাম যে এখানে মানুষের সাথে মিশি বা করি, বেসিক্যালি ওরা বখাটে জাতীয় কিছু আর কি। তো এই ধরনের। এবং আমি আরো কিছু জিনিস আমি দেখেছি যে মালয়েশিয়ার ব্যাপারটা, সেটা হচ্ছে কি যে এখানে, এবং দেখবেন বিভিন্ন জায়গায় গেলে দেখবেন যে স্ন্যাচ থেফট ওই অলরেডি এখন বিভিন্ন জায়গায় সাইনবোর্ডে দেওয়া হয়েছে। এবং আমি যখনই করলাম, আপনার ওই রয়টার্সের ডেভিড চ্যান্স সাহেব আছেন, উনি আমাকে বললেন কি, আসাদ তুমি যখন মালয়েশিয়াতে সাইক্লিং করবা, তো এখন দেখবা তোমার যে মোটরিস্টরা তোমার মাথায় কিন্তু হেলমেট দিয়ে বাড়িয়ে দিবে অথবা তোমাকে আঘাত করবে। আচ্ছা আচ্ছা, সাবধান, বি কেয়ারফুল। মানে এরকম ঘটনা ঘটেছে? এরকম ঘটনা ঘটেছে। তো আমি জাস্ট ওই যে সাইকেল যখন চালিয়ে যেতাম, তখন আমি পারতপক্ষে মানে ওই যে সাইকেলের জন্য, মোটরসাইকেলের জন্য যে ওয়েটা আছে বা বাইসাইকেলের জন্য, ওই এরিয়াতে যেতাম না। আমি হাইওয়েতে চালানোর চেষ্টা করতাম, যদি কিছুটা রিস্ক, এই কারণটাতেই ওখানে সেফটিটা বেশি ছিল। আর ওই রোডে গেলে যেটা হয় সেটা হচ্ছে মোটরসাইক্লিস্টরা বা বিশেষ করে মোটরিস্টরা, ওরা ওই হেলমেট দিয়ে বাড়ি দেয়। এটা খুব বাজে একটা। আপনি যখন, হ্যাঁ এটা তো খুব বাজে অভিজ্ঞতা। তো আপনারা যখন সাইকেল নিয়ে যান, ভ্রমণ করেন, তখন কত কেজি বা কি রকম ওজন ক্যারি করতে হয় আপনাদের? এখানে একটা বা বিষয়, সাথে কি কি থাকে? এখানে খুব চমৎকার একটা বিষয়, সেটা হচ্ছে কি যে অনেকের মধ্যে একটা ধারণা আছে যে আমি মানে তাঁবু নিয়ে, তারপরে গোটা একটা সংসার নিয়ে আমি যদি সাইক্লিং করি, হ্যাঁ, তাহলে কত না জানে কি। আসলে এটা হচ্ছে ফেক, একটা বোগাস একটা থিং। কি কারণে, যখন এপির যে ব্যুরো চিফ আছে বর্তমানে জাপানে, উনি এই জিনিসটা আমাকে বললেন যে দেখো তুমি আসলে রিয়েল সাইক্লিং করছো। আমি বললাম তুমি কিভাবে বুঝলা? বলে যে তুমি যদি পোটলা পাটলি সব কিছু নিয়ে তুমি যদি সাইক্লিং করতে, যে আমি একজন সাইক্লিস্ট, কিন্তু একজন ইন্টারন্যাশনাল সাইক্লিস্ট, আপনার ট্যুর ডি ফ্রান্সেও কম্পিটিশন অংশ নিয়েছে। বলে যে ওয়েট যত কম হবে সবসময়, সেটা আপনি নর্মাল ট্যুরিজমের ক্ষেত্রেই বলেন আর আপনার সেই প্যাকেজ ট্যুরিজমের ক্ষেত্রে বলেন, ওয়েট যত কম হবে আপনার জার্নিটা, আপনার ট্যুরটা অনেক কমফোর্টেবল হবে, সবচেয়ে বেস্ট মানে হবে। কারণ আপনার ওয়েটের কারণে, লাগেজ ওয়েটের কারণে ওটা আপনার হারানোর সম্ভাবনা থাকে। তারপরে থেকে পারতপক্ষে যতটুকু উপকরণ বা যতটুকু না নিলেই নয়, ততটুকু নিতে হবে। যত লাইট ওয়েট হয় তত আপনার জন্য ভালো। কারণ আমি এখানে আপনাকে পাল্টা একটা প্রশ্ন করি, আপনি মনে করেন আমি আমার সাইকেলের সামনে, পিছনে, ডাইনে, বায়ে যদি অনেকগুলা ব্যাগ, অনেকগুলা পোটলা বা অনেকগুলা পাটলি নিয়ে, তারপরে অনেক যন্ত্রপাতি নিয়ে, অনেক ওয়েট নিয়ে আমি যদি সাইকেল চালাই, তাহলে আমার এই সাইক্লিং কতটুকু আমি চালাইতে পারবো পার ডে? সেটাই। তাহলে কি পরিমাণ আমার স্ট্যামিনা যাবে? ঠিক আছে, এই যে বিষয়গুলো আছে, তো আমি কতটুকু ডিস্টেন্স যেতে পারবো, আমি কতটুকুই করব, তখন ও সেটা হবে কি আমার শুধু ছবি তোলার জন্য এবং দেখার জন্য, একটা শুধুমাত্র একটা পোজ দেয়া হবে এবং ছবি শেয়ার করা। কিন্তু সেটা না করে আমি যদি আমার লাইট ওয়েটটা যত কম ওজন বহন করব, অথবা আমার হ্যাভারস একটা যদি করি যতটুকুর জন্য, সেই কারণে দেখেন হবে। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে এসে আবার এই আলোচনা আসবো। প্রিয় দর্শক, আপনারা শুনছেন বাংলাদেশের বিশ্ব ভ্রমণ সাইকেলে করে। আমরা বিরতির পরে আবার ফিরে আসবো, আমাদের সাথে থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি ইয়াং নাইটে। আপনারা আজকে শুনছেন আমাদের একজন পরিব্রাজকের কথা, যিনি সাইকেল নিয়ে সারা বিশ্ব ভ্রমণ করছেন, বাংলাদেশকে তুলে ধরছেন। আসাদ ভাই, বিরতিতে যাওয়ার আগে আপনার ভ্রমণের অভিজ্ঞতা শুনছিলাম, এবার দেশের বাইরের কথা শুনছিলাম, এবার দেশের মধ্যে কিছু কথা শুনবো। যে আপনি শুরু করলেন একটা ভিন্ন একটা রকমের যাত্রা, একদম আলাদা, সাইকেল নিয়ে বিশ্ব ভ্রমণ। তো আপনার পরিবার থেকে বা বন্ধুবান্ধব অনেকে নিশ্চয়ই বিভিন্ন রকম মতামত দিয়েছে, প্রতিক্রিয়া করেছে বা সাপোর্টও দিয়েছে অনেকে। সে বিষয়গুলো যদি একটু শেয়ার করতেন দর্শকদের জন্য। প্রথম দিকের যে বিষয়টা, আমি যখন আপনার 93-তে যখন এটা শুরু করতে যাই, তো যেহেতু আমি স্কাউট ছিলাম, আমি র্যাম্বলিং করেছি, তারপরে আপনার হাইকিং এগুলো তো আছেই। সাইকেল নিয়ে যখন এই যে দেশ ঘোরা বা বিশ্বের বিভিন্ন দেশ ঘোরার চিন্তা ভাবনা করছি, তখন সবাই মনে করছে এই ছোট্ট ছেলেটা বোধহয় পাগল হয়ে গেছে। তা আমি অনেকের কাছে গিয়েছি, তো কেউ কেউ আমাকে পাবনা পাগলা গারোতে সিট বুকিং দেওয়ার জন্য বলেছে। উনি নিজে বুকিং না দিয়ে আপনাকে আমাকে বুকিং দেওয়ার জন্য বলছে। তা আমি কিন্তু দমে যাইনি, আমি থেমে থাকার পাত্র না। আচ্ছা, বিশেষ করে স্বপ্ন আমি দেখি, এবং স্বপ্ন বাস্তবায়ন করার একটা প্রত্যয়, একটা স্পৃহা আমার মধ্যে কাজ করে। আচ্ছা আচ্ছা, এবং সেই স্বপ্নকে সারথি করে আমি এগিয়ে চলছি এবং এগিয়ে যাব। তো এরপরে আমি যখন একের পর এক যে অনেক বাধা এসেছে, অনেক পথ পাড়ি দিতে হয়েছে আমার, তারপরে দেখেছি যখন সব বাধা পেরিয়ে সামনে চলার জায়গা আমি গিয়েছি, তখন দেখছি অনেকে এসেছে, অনেকেই আমার অনুসরণ করেছে, তখন আমার খুব ভালো লেগেছে। তো যে অনেকে বাধা দিয়েছে, হাসাহাসি করেছে, জি জি পাবনা যেতে বলেছে, জি। তো এর মধ্যে তো অনেকে ছিলেন যারা আপনাকে সহযোগিতা করেছেন বা সহযোগিতা উৎসাহ, করেছেন। তাদের কথা যদি বলতে চান তাদেরকে। আর শুরুর দিকে আমাকে অনেকেই করেছেন, কিন্তু এই স্বল্প পরিসরে যদি আমি নাম বলি তাহলে তো দেখা যাবে যে রাতই শেষ হয়ে যাবে। তো তাহলে দু আমার মনে চারজনের হয় এই কথা রিস্ক না নেয় ভালো, আবার দুই দু একজনের নাম চারজনের বললে নাম না অন্যরা- বললেই নয়। যেমন ডক্টর আহমদ আলী আছেন, তারপরে আপনার সম্প্রতি আপনাদের ওই যে বাংলালিংক বাংলার পথে যে টিঙ্কু ভাই আছেন, জি, টিঙ্কু চৌধুরী, তো উনিও যথেষ্ট উৎসাহ উদ্দীপনা আমাকে দেখিয়েছেন। আচ্ছা, এবং আচ্ছা। আরো আমার অনেকে আছে যাদের মানে আমি সবার কাছেই আমি মানে কৃতজ্ঞ আর কি, যারা বিশেষ করে যারা আমাকে মানে বিশেষ করে উৎসাহ উদ্দীপনা দেন বিভিন্ন সময়। আচ্ছা আচ্ছা, অন্তপক্ষে না পারেন ফেসবুকে বা আমার ইমেলে একটা উইশ করেন আর কি। উইশ করেন আর কি। আচ্ছা, তো এই যে ভ্রমণ, দেশে ভ্রমণ তো অনেক মানে এক্সপেন্সিভ, এটা বাইরে যাওয়া সাইকেল নিয়ে, তো এই যে একটা অনেক ধরনের খরচের একটা ব্যাপার আছে, তো এটা কিভাবে আসে বা কিরকম খরচ হয়? আচ্ছা, একটা কথা কি যে দেখেন, থাকিতে বাঙালির হস্ত কেন হইব অন্যের দ্বারস্থ। আচ্ছা যে আচ্ছা, আমাদের হাত দুটো আছে। আমি যদি আমাদের দেশের কনটেক্সটের কথাই বলি, হ্যাঁ, আমাদের 18 কোটি লোক, 36 কোটি হাত, তাহলে আমাদের দুটো হাত তো দিছে। এই হাত দুটো তো কারো দয়ার জন্য না, দয়া পাওয়ার জন্য বা ভিক্ষা লাভের জন্য না। এই হাত দুটোতে যদি কাজ করি, আমি তো বিভিন্ন দেশের ভিসা পাচ্ছি, ভিসা পাওয়ার পরে ওই দেশের মেয়াদ, বিশেষ করে ভিসার ভ্যালিডিটি থাকে অন্তপক্ষে আপনার 3 মাস বা 6 মাস। তো এখন আমি যদি কাজ করি, ওখানে তো ইলিগাল না, কোনো কোনো দেশ অবশ্য বলে দেয় যে কাজটাকে অ্যালাউ করে না, আচ্ছা, কিন্তু অনেক দেশ আছে যারা এগুলোকে চিন্তা করে যে বিশেষ করে ভ্রমণকারী বা যারা যে বিশেষ করে এক্সপিডিশনার, তারা কাজ করবে, ওরা কিছুটা করবে, এটা কোনো ব্যাপার না, এটা ওরা জাস্ট এটা খুব মানে কার্টেসি ভাবে ওরা করে নেয়, অ্যালাউ করে। যেমন আমি যদি কোরিয়া বা জাপানে যদি কাজ করি, সাপোজ ধরেন আমি 2 মাস বা 3 মাস যদি কাজ করি, তাহলে ওখানে যেহেতু মানে খুব শ্রমটাকে অনেক মূল্য দেওয়া হয়, তাহলে আমি ভালো একটা টাকা পাচ্ছি। আর ভালো এই টাকা দিয়ে দেখা যাচ্ছে যে আমার চলার পথের খরচ হয়ে গেল। এবং আরও কিছু বিষয় আছে, যেমন চলার পথে কিছু বিশেষ করে যে উপঢৌকন থাকে, তারপর আরও কিছু থাকে আপনার প্রাপ্তি থাকে, আচ্ছা। সেগুলো আমার কোনো সমস্যা পাথেয় হয় না। হিসাবে কাজ পাথেয় করে। হিসেবে কাজ করে। আচ্ছা আচ্ছা, তো এখানে এরকম কখনো কি হয়েছে যে ভ্রমণ করতে গিয়ে টাকা সংকটে পড়েছেন, কোনো উপায় নাই, এরকম তো হয় না নিশ্চয় কখনো? একটা কথা কি, ভালো কাজ কোনো কিছুর জন্য আটকে থাকে না, একটা না একটা পথ না এসে যায়, একটা পথ মিলে যায়। তো আচ্ছা, এবং আরেকটা বিষয় যেটা করি সেটা হচ্ছে কি যে দেখেন, যেহেতু বিশেষ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে পৃথিবীতে করেছেন, পাঠিয়েছেন না, জি। তো আমাদের ওই রোজগারের জন্য মানে বিশেষ করে যে আমাদের আহারের ব্যবস্থা উনি করেছেন, কারণ উনি যেহেতু নিজেই বলছেন সিরফিল আর্থ, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো। যেহেতু আমি পৃথিবীতে ভ্রমণের জন্য বের হয়ে গেছি, তো আর তো কোনো কিছু আর আপনি তো শপিং করতে যাচ্ছেন না, জি, তাই না? right. আপনি শপিং করতে যাচ্ছেন না যে আপনার অনেক টাকা লাগবে। জি, জি। আচ্ছা, একজন যদি সাইক্লিং শুরু করতে চায় জি, জি। এবং ধরেন আপনি পর্যটনকে প্রমোট করছেন, জি, জি। অন্য কেউ যদি অন্য কিছুকে প্রমোট করতে চায় জি, জি। বাংলাদেশে, জি, জি। তো একজন শুরু করবে কিভাবে? তার কি কি প্রিপারেশন লাগবে? আচ্ছা, এখন যে প্রথম যে প্রিপারেশনটা, তার শারীরিক ব্যাপারটা হলো মূল বিষয়।
এখন যদি মনে করেন যে আপনার কেউ যাবে যে দেখতে শুনতে বেশ স্বাস্থ্যবান, নাদুস নুদুস, সে যে গোটা বিশ্বটাকে জয় করে ফেলবে এমন কোনো কথা না। তাকে হতে হবে নিরোগ, সক্ষম, সুস্বাস্থ্যের অধিকারী। আপনার মতো? হ্যাঁ। হ্যাঁ, আমি কতটুকু সেটা মানে না, না, ইয়ে অবশ্যই, বলবে আর না কি, হলে আপনি ভবিষ্যতই বলে কিভাবে, দিবে। হ্যাঁ, হ্যাঁ। তো আপনার এই জিনিসগুলো থাকতেই হবে, বিশেষ করে যে আপনার লং ডিস্টেন্সে সাইক্লিং করার ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে মাসেল কন্ট্রাকশনের যে ব্যাপারটা আছে, তারপরে আপনার আছে যেটা, সেটা হচ্ছে কি যে আপনার বিশেষ করে যে ইসের ফ্লুইডের যে প্রবলেমটা হয় সেক্ষেত্রে, হ্যাঁ, জন্ডিস হওয়ার থাকে, প্রকোপতা থাকে, তারপরে আপনার আরও কিছু বিশেষ করে ক্লান্তি আসে, হ্যাঁ, বিশেষ প্রচণ্ড রকম বিশেষ করে ফুড হ্যাবিট যেটা সেটা চেঞ্জ হয়ে যায়। তো এই জিনিসগুলোর সাথে আপনার অ্যাডপ্ট করতে হয়। তারপরে ভ্রমণজনিত একটা ক্লান্তি আছে, জি। যে এই জিনিসগুলো সব কিছু মাথায় নিয়ে তারপরে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের প্রবলেম আছে, উটকো কিছু ঝামেলা থাকে, সেগুলোকে ফেস করা, পথেও হাজারটা প্রবলেম থাকে, এগুলো ফেস করার মতো মেন্টালিটি, তার ক্যাপাবিলিটি, তার ক্যাপাসিটি এগুলো আছে কি না এগুলো জানতে হবে। আচ্ছা, আচ্ছা। এবং তার তদুপরি তার সবচেয়ে বড় যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে কি তার কিছু লজিস্টিক সাপোর্টও থাকতে হবে, ফিনান্সিয়ালটা তো থাকতেই হবে। এই জিনিসগুলো থাকলেই সে পারবে, সে পারবে, যে কেউ পারবে মোটামুটি, যে যে কেউ বিষয়গুলো পারবে। আপনি বললেন। জি জি জি। তা আপনি তো অনেক দেশে ঘুরেছেন, বাংলাদেশকে নিয়ে গেছেন। তো এখন আপনি নিজে যেমন আপনার অভিজ্ঞতা হয়েছে, অনেক জ্ঞান বেড়েছে, দক্ষতাও বেড়েছে আশা করি, তো নিজের একটা তো অ্যাচিভমেন্ট আছেই। জি জি তো আমি আপনার কাছে জানতে চাইবো দুটো বিষয়, যদি সংক্ষেপে আমাদের বলেন, জি। যে আপনার পার্সোনাল অ্যাচিভমেন্ট কি, আর দেশের জন্য আপনি কি এনেছেন। আমার পার্সোনাল অ্যাচিভমেন্টটা দেখেন, দেশ ঘুরি, যখন একটা দেশ ঘুরি তখন আজকে নিজের একটা আত্মতৃপ্তি থাকে, আমি দেশটা ঘুরলাম, দেখলাম, আচ্ছা, আচ্ছা। মানুষের সাথে মিশলাম, নিজেকে সমৃদ্ধ করা যায়। হ্যাঁ, শেখ সাদি বলেছেন যে যারা ভ্রমণ করে তারা হচ্ছে জি, জি। পৃথিবীর শ্রেষ্ঠ দরবেশ। ঠিক আছে, এই যে বিষয়টা সেটা হচ্ছে কি যে আমি অনুসন্ধান করি। আমি দেখেন এই যে আমি ভ্রমণের মাধ্যমে আমি অনেক কিছু অনুধাবন করেছি, মানে দেখেছি যে দেখেন আমাদের এই বাংলাদেশেরই একজন বুজুর্গ ব্যক্তি, তিনি ক্যাম্বোডিয়াতে ইসলাম প্রচার করতেছেন, এটা কিন্তু আমরা কেউ জানি না। আচ্ছা, আচ্ছা। এই মামুনুর রশিদ সাহেব ওখানে সে ক্যাম্পং সেনাঙে, সেখানে দেখছি দলে দলে বুদ্ধিস্টরা মুসলমান হচ্ছে। তো এটাই বা কম কিসের? এখানে আমি পরে সেখানে গেলাম, তখন সেখানে যে নকশবন্দ তরিকার ওখানে দেখলাম যে বেশ চমৎকার একটা জিনিস, যে একটা জিনিস কি দেখেন ইসলামে কিন্তু বাকির কোনো বিষয় নাই, এখানে আছে কি যে আপনার নগদের বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পেয়েছিলেন কিন্তু নগদে। ঠিক আছে, তো এই যে পরিশুদ্ধ এবং সুস্পষ্টভাবে যে কতগুলো বিষয় আছে, এই জিনিসগুলোর সম্বন্ধে আমি দেখেছি যে এর আগে যে মানে অলি আল্লাহ যারা ছিলেন তারা কোন পদ্ধতিতে করছেন, বিশেষ করে মেডিটেশনের যে বিষয়গুলো আছে, যে একটা জিনিস যে আপনার ভ্রমর ফুল থেকে নেয় মধু আর মাকড়সা নেয় বিষ, এখন আমি কোনটা গ্রহণ করব? আচ্ছা, আচ্ছা, যে আচ্ছা। এই বিষয়টা আমার দৃষ্টিভঙ্গির ব্যাপার, আমি অনুসন্ধান করার চিন্তা করি যখন যে দেশে যাই, সৃষ্টিশীল, আচ্ছা, আর দেশের ভালো দেশ কিছু, এই দেশের জিনিসগুলোকে আমি হ্যাঁ, নিয়ে দেশের আসার জন্য জন্য। কোনো অ্যাচিভমেন্ট, হ্যাঁ, কোনো দেশের জন্য অ্যাচিভমেন্টটা সেটা হলো কি যে আমি বিশ্বের বিভিন্ন দেশে দেশে যখন যাই, সে দেশের পত্রপত্রিকাগুলোতে, টেলিভিশনগুলোতে আচ্ছা, আমার দেশের দর্শনীয় স্থানসমূহ যেগুলো আছে হ্যাঁ। সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করি, আচ্ছা। মানুষকে আমি আকৃষ্ট করার চেষ্টা করি। আচ্ছা, দেখেন, বাংলাদেশ সম্পর্কে। হ্যাঁ, বাংলাদেশ আচ্ছা, সম্পর্কে আচ্ছা। এই যে প্রচারণা, এক্সটার্নাল পাবলিসিটি যেটা, সেটা হয়। সেটা হয়। সেটার কারণে কি হচ্ছে, যে নেগেটিভ ধারণার যেটা, যে সেটা আস্তে আস্তে অ্যাপ্রোচটা পরিবর্তন আস্তে হচ্ছে। আস্তে পরিবর্তিত হচ্ছে। আচ্ছা, আমি মোটামুটি শেষের দিকে আপনার কাছে ছোট ছোট করে দু একটা বিষয় জানতে চাইবো। সেটা হচ্ছে খুবই সংক্ষেপে বলবেন। যেটা হচ্ছে যে আপনি তো অনেক কৃষ্টি কালচারের সাথে মিশেছেন, দেখেছেন। বাংলাদেশের কোন জিনিসটা তাদের ফলো করা উচিত, আপনি কি মনে করেন যে বাংলাদেশের কোন ভালো জিনিসটা তাদের ফলো করা উচিত বলে মনে করেন? বাংলাদেশের মানুষের যে আতিথেয়তা, আচ্ছা। এটা সারা বিশ্বে সুবিদিত। দেখেন, আমরা জাতি হিসাবে কিন্তু খুবই একটা ভালো জাতি। আমাদের জাতির মতো, বিশেষ করে বাংলাদেশের মতো এবং বাংলাদেশিদের মতো, বিশেষ করে আমি তো কিছুটা বিশ্ব পরিক্রমায় পথ চলেছি, আমি দেখেছি যে এত সুন্দর দেশের হয় না। হ্যাঁ, যে কবির ভাষায় বলি আর জারি ভাষায় বলি, যে ভাষাই বলি, সো এ দেশের মানুষের মতো মানুষ ওদের হওয়া উচিত। আচ্ছা, আচ্ছা, খুবই ভালো লাগলো শুনে। আচ্ছা, একবারে শেষের দিকে সেটা জানতে চাইবো যে আপনার এই ভ্রমণ বা এই ঘুরে বেড়ানোটা, সেটা নিশ্চয় আমাদের তরুণদের খুবই অনুপ্রাণিত করবে এবং করেছেও। তো আপনি যদি আমাদের এই তরুণদের উদ্দেশ্যে কিছু বলেন এই অনুষ্ঠানের মাধ্যমে, আপনি বলতে পারেন, এবং আপনার কি বক্তব্য তরুণদের জন্য? আজকালকার একটা বিষয় আমি যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে কি, তরুণরা বিপদগামী হয়ে যাচ্ছে, এটা খুব কষ্টের বিষয়। দেখেন, এরা সৃষ্টিশীল কাজ থেকে দূরে সরে গিয়ে এরা মাদকের দিকে ধাবিত হচ্ছে। বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো থেকে শুরু করে আপনার বিশেষ করে কলেজগুলোতেও আমি দেখেছি। গোপনে অনুসন্ধান করেন, অনেকে দেখবেন, অনেক এভিডেন্সগুলো, অনেক তথ্য কিন্তু পত্রিকার পাতায় এসেছে, টেলিভিশনের পর্দায় এসেছে, আমরা দেখেছি।
আইন প্রয়োগকারী সংস্থার কন্যাও দেখা গেছে সে ইয়াবা সেবন করে, এরকম আচ্ছা, আছে অনেক সুন্দরী মহিলা, তরুণদের কি বলবেন অনেক আপনি? আছে মেয়ে আছে যারা ইয়াবা বলেন তার বিভিন্ন বলেন এই মাদকাসক্ত হয়ে যাচ্ছে, বিশেষ করে তরুণরা, তরুণীরা, কিশোরীরা। তো এটা খুব লজ্জার এবং কষ্টের বিষয়, যন্ত্রণার বিষয়। তো তরুণদের প্রতি আমার একটাই, বিশেষ করে তরুণদের কাছে আমার আবেদন বলেন, নিবেদন বলেন জি, বা অনুরোধ বলেন, সেটা হলো কি যে এইসব জিনিস থেকে দূরে সরে এসে সৃষ্টিশীল কাজে উদ্যমী হয়ে আচ্ছা, অ্যাডভেঞ্চার এটা একটা নেশাও বটে, এবং সুস্থ সুন্দর একটা জীবন যাপন সুস্থ করবে। সুন্দর জীবন। যেমন ধরেন আচ্ছা, প্রকৃতিকে আবিষ্কার করলে প্রকৃতি আপনাকে আবিষ্কার করে নেবে, হ্যাঁ। এখন প্রকৃতির একান্ত সান্নিধ্যে যেতে হবে। আচ্ছা, আমরা আশা করি যে তরুণ প্রজন্ম আপনার কথায় আকৃষ্ট হবে। তো আজকের মতো এখানে শেষ করবো, আপনাকে ধন্যবাদ। দর্শকদের কাছ থেকে বিদায় নিবে এবার। প্রিয় দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আমরা কামনা করি আবুল হোসেন সারা বিশ্বের মাঝে বাংলাদেশকে ছড়িয়ে দিবেন, আর অনেক দূর যাবেন এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম উঠবে। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। শুভরাত্রি, আবার দেখা হবে।